আচ্ছা ভাইয়া, সময় বেশি আজকে নিব না। যেহেতু বাইরে ছিলাম, আসছি তাড়াহুড়ো করে। তো আমরা বাংলাদেশে থাকতে আমি শেষ করে আসছি 7.1, হ্যাঁ, ত্রিকোণমিতি সেকেন্ড পার্টের। তো আমাদের সেকেন্ড পার্টের আর একটা চ্যাপ্টার আছে ত্রিকোণমিতি, সেটা হচ্ছে 7.2। তো 7.2 যেটা, এটা হচ্ছে ত্রিকোণমিতিক সাধারণ সমীকরণের একটা চ্যাপ্টার। ওকে। তো তোমাদের মধ্যে যারা লেটে জয়েন করবে, আমি একটু বলি সবাইকে, হ্যাঁ, জুমের ক্লাসও ভালো হয়। আর লাইভের ব্যাপারটা আমি মাথায় রাখছি, আমি একটু সেটেল হয়ে দেখবো। হ্যাঁ, তো যারা লেটে জয়েন করবা তারা অবশ্যই নিজস্ব মাইকটাকে অন করে আমাকে একটু ইনফর্ম করবা যে কিভাবে, মানে কতটুকু পিছিয়ে গেছো বা কতটুকু প্রবলেম আছে, বা যদি না বুঝতে পারো সেটা আমাকে ইনফর্ম করবা যে ভাই আমি বুঝতে পারিনি। মাইকে প্রবলেম হলে আমাকে চ্যাটেও জানাতে পারো, কোনো সমস্যা নাই, বাট আমাকে অবশ্যই ইনফর্ম করবা, কারণ লেটে জয়েন করলে স্বাভাবিক একটা কনসেপ্ট তোমরা বুঝতে পারবা। ভাই 7.1 শেষ করলেন কবে? 7.1 শেষ করছি তো। ওটার কি রেকর্ডটা দেইনি? হ্যাঁ, আমি তো 7.10 পরের থেকে দেওয়া আছে, এর আগের গুলা তো আমি 3 পর্যন্ত পাইছি। আমি 3-এরও আমি ওই যে দুই দুই নাম্বারটা পাই কেমনে বের করে এটা আমি ম্যাথ মিলাইতে পারতেছি না। ওকে ওকে। আমি তো বুঝতেছি না কে কথা বলতেছো, কণ্ঠস্বর ক্লিয়ার না, কে বলতেছো? আমি ভাই সূর্য, ওই যে পরীক্ষার জন্য আমি তো করতে পারিনি ক্লাস তুর্য, গুলা, তুর্য তোর মিস কণ্ঠ চেঞ্জ দিচ্ছিলাম। হইলো কিভাবে? আইফোনের জন্য মনে চেঞ্জ হয়ে গেছে। আই ডোন্ট নো। আচ্ছা যাই হোক, তুর্য, তুমি যেটা মিস করছো তাহলে ওইটা নিয়ে ভাইয়ের সাথে বইসো, হ্যাঁ, ভাইয়া তোমাকে পার্সোনালি হেল্প করবো, নো প্রবলেম, হ্যাঁ। আচ্ছা ভাই, আমার আর মাস দুজনে দিই। ইটস ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। তোমাদের যে কোনো সমস্যা হবে তোমরা আমাকে ইনফর্ম করো, আমি তোমাদেরকে আলাদাভাবে বসে করায় দিব। তো আজকে আমরা সেভেন পয়েন্ট আচ্ছা টু ভাই। স্টার্ট করতেছি, ঠিক আছে? তো 7.2 হচ্ছে আমাদের এইচএসসি লাইফ, বললেও ভুল হবে। মোটামুটি আমাদের এই, মানে মোটামুটি ম্যাথমেটিক্যাল লাইফেরই ত্রিকোণমিতির বলা চলে। বেসিক ত্রিকোণমিতি বলো, অ্যাডভান্স ত্রিকোণমিতি বলো, আর ইন্টারমিডিয়েট লেভেল বলো, লাস্ট টপিক অ্যাকচুয়ালি, হ্যাঁ, আমাদের নলেজ নেয়ার ক্ষেত্রে। তো এটাকে বলা হয়, চ্যাপ্টারটাকে যদি সংক্ষেপে বলি, এটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক সাধারণ সমীকরণ। এখন সাধারণ সমীকরণ জিনিসটা কি, এটাকে যদি সিম্পল ভাবে আমি তোমাদেরকে বলতে চাই, যে তোমাদের এই যে একটা অ্যাঙ্গেলের আগে ত্রিকোণমিতিক অনুপাত, এই সাইনকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত, আর এই যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, এটা তো একটা কোণ। তো এই সাইন 0 ডিগ্রি যেটা, এইটার একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা কি? জিরো। ওকে। তো এখন আমি যে জিরো লিখলাম, সাইনের একটা অ্যাঙ্গেলের মান, এই জিরো কিন্তু শুধু 0 ডিগ্রির জন্যই আসবে এমন না। আমি তোমাদেরকে চিত্রের সাহায্যে যদি একটু এক্সপ্লেইন করি, একটা ত্রিকোণমিতির, ধরো কোনো একটা আহ, চলমান বস্তুর পজিশন হচ্ছে এটা। হ্যাঁ, আমি তার অবস্থান বললাম, সে এক্স অক্ষ বরাবর এক্স গেছে, ওয়াই অক্ষ বরাবর ওয়াই গেছে। আমি যদি ত্রিভুজটাকে ড্র করি, তাহলে এটা এই টাইপের হতে পারে, হ্যাঁ। তো এইদিকে এই বাহুটার নাম হচ্ছে এক্স, এই বাহুটার নাম হচ্ছে ওয়াই। এখন আমি এই ত্রিভুজ থেকে যদি সাইনকে বের করতে চাই, তাহলে সাইন থিটা, লাইক এটা হচ্ছে আমাদের কোণ, যে কোনো কোণ হইতে পারে। সাইন থিটা কি হবে? তোমরা কেউ স্ক্রিনে ইয়ে করো না, হ্যাঁ। আচ্ছা, তো সাইন থিটা কি হবে? যে লম্ব বাই অতিভুজ, আমরা এটাকে যদি অতিভুজ তৈরি করি, এটা আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন আমি যদি এটা কিভাবে লিখি, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ। তো এখন সাইন জিরো কখন হবে? এই যে ওয়াই এর মানটা, এই ওয়াই এর মানটা জিরো হইলেই কেবল কিন্তু জিরো হবে। তাহলে আমরা যদি ওয়াই কে জিরো নেই, তাহলেই আমাদের সাইন থিটার যে ভ্যালুটা, সেটা কমপ্লিটলি জিরো আসতে পারে। ওকে। দেখুন, ওয়াই যদি জিরো হয়, সে তো এই যে লাইনটা, সবাই একটু ভালো করে লক্ষ্য করো ভাই, আমি অন্য কালারে দাগায় দেখাই। এই যে লাইনটা, এক্স অক্ষ যেটাকে আমরা বলবো, এই অক্ষের উপরেই কিন্তু তোমরা সবাই জানো, সরল রেখা থেকে শিখে আসছো কি, ওয়াই এর মানটা জিরো। এখন ওয়াই যদি জিরো হয়,
তাহলে সে তো কেবল এই বিন্দুতেই জিরো হবে এমন না, সে এখানেও তো জিরো। তাহলে আমি যদি এই বিন্দু থেকে এই পর্যন্ত যাই, এটা কিন্তু আবার হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তার মানে তোমরা ক্যালকুলেটরে চাপলে দেখতে পারবা যে সাইন 180 ডিগ্রির মানও জিরো আসে। আবার সে যদি এখান থেকে এখানে আসে, তাহলে আমরা সেটা পাই হচ্ছে সাইন 360 ডিগ্রি, সেটার মানও কিন্তু জিরো আসবে। আমি যদি আবার এখান থেকে এখানে যাই, আবার এখান থেকে এখানে আসি, এভাবে আমরা চলতেই থাকি, তাহলে অসংখ্য কোণ পাবো কিন্তু আমরা। তাহলে অসংখ্য কোণের জন্য একটাই ভ্যালু আসতেছে, সেটা হচ্ছে কি, জিরো আসতেছে। ওকে, তাহলে এই যে সাইনের মান জিরো আসবে, এইটাকে যে কোনো কোণের জন্য কিন্তু জিরো আসবে না। 0 ডিগ্রির জন্য আসবে, পাইয়ের জন্য আসবে, 2 পাইয়ের জন্য আসবে। তাহলে আমি যদি একটু সুন্দর করে লিখি, জিরোর জন্য আসতেছে, পাইয়ের জন্য আসতেছে, 2 পাইয়ের জন্য আসতেছে, আবার ঘুরে 3 পাইয়ের জন্য আসতেছে, আবার ঘুরে 4 পাইয়ের জন্য আসতেছে, আবার ঘুরে 5 পাইয়ের জন্য আসতেছে, অর্থাৎ এই সকল মানের জন্য আসতেছে। তাহলে তুর্য, তোমার তো আজকে মাইক ভালো আছে দেখতেছি, তাহলে তুমি বলো তো, এই কোণগুলোকে আমি এতগুলো না লিখে একটা সাধারণ সমীকরণ আকারে লিখতে চাচ্ছি এন এর সাপেক্ষে, তাহলে কি লেখা যেতে পারে? এন পাই। ভেরি গুড, ভেরি গুড। তাহলে সাইন থিটা, এটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে থিটাটা আসলে, সরি 0 ডিগ্রি না, জিরো হয়, তাহলে থিটার কোন মানের জন্য, কোন কোন মানের জন্য জিরো আসবে? তুমি কিন্তু অলরেডি বলে দিলা যে থিটাকে আমরা সাধারণত যদি এইভাবে প্রকাশ করি এন পাই আকারে, তাহলে এন জিরো হইলে পুরোটা জিরো, এন 1 হইলে পাই, এন 2 হইলে 2 পাই, এন 3 হইলে 3 পাই। সো আমরা পেয়ে গেলাম যে সাইনের মান জিরো আসবে এমন ত্রিকোণমিতিক সাধারণ সমীকরণ কি হবে। তাহলে জিনিসটাকে আমি সহজ ভাষায় যদি এখন লিখি সূত্র আকারে, যে ভাইয়া সাইন থিটা ইজিক্যাল টু জিরো হলে আজকে থেকে মুখস্থ করে ফেলবা যে এই কখন কখন এই জিরোটা আমরা পাইতে পারি, যখন থিটা ইজিক্যাল টু কি হবে, যেটা তুর্য বলছে, এন পাই। তাহলে এটা আমাদের সূত্র, সাইন থিটা ইজিক্যাল টু জিরো হলে থিটা ইজিক্যাল টু কি, এন পাই। এখন যারা উপস্থিত আছে সবাইকে এই সূত্রটা বুঝতে পারছি? জি ভাই, জি বুঝছি। স্যার, বুঝছি। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমরা নেক্সট ওয়ানে যাব। নেক্সট ওয়ান কি, যে এই যে কস থিটা, এটাকে জিরো করব। কস থিটা কখন জিরো হইতে পারে? আচ্ছা, আমি আবারও চিত্রতে যাই। ওকে, আমরা এভাবে দেখলাম। এখন আমাদের এটা যদি থিটা হয়, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে কস থিটা মানে হচ্ছে কি, আমরা সবাই জানি ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে অতিভুজ, আমাদের মুখস্থ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে এক্স। অতিভুজ কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেশন থেকে যে কস থিটাও জিরো হবে যখন কিনা এই এক্স এর মান শূন্য হবে। ঠিক আছে, তাহলে এক্স এর মান শূন্য আর সাইনের ছিল ওয়াই শূন্য, তো এক্স শূন্য কোথায়? আমি লাল কালিতে একটু ডটেড করে দেখাই। এই যে ওয়াই অক্ষরেখা যেটা আমরা সবাই জানি, সেখানে এক্স শূন্য হয়। তার মানেটা কি, যে কজ হবে এই রেখার উপরে শূন্য, তাইলে এখানে শূন্য, তারপরে আবার ঘুরে এখানে শূন্য, তারপরে আবার ঘুরে এখানে শূন্য, তারপর আবার ঘুরে এখানে শূন্য। তো ব্যাপারটাকে যদি আমি একটু ভেঙে লিখি, তাহলে আমি দেখতে পাচ্ছি সে পাই/2 তে তার ফার্স্ট জিরো আসতেছে, সেকেন্ড জিরো আসতেছে, এটা পাই, এটা 3 পাই/2, তারপরের জিরো আসতেছে 5 পাই/2, তারপরের জিরো আসতেছে 7 পাই/2। তাহলে তুর্য, আজকে তোমাকেই জিজ্ঞেস করি, তাহলে তুমি আমাকে বলো তো সাধারণ সমীকরণটা কি লেখা যেতে পারে? এইটা 1, এন পাই বাই এটা টু। 3, এটা 5, এটা 7, তার মানে এন এটা পাই হচ্ছে বাই টু। 2n প্লাস 1 আচ্ছা, পাই। পাই/2। বুঝতে পারছো? বুঝছি। তাহলে আমি কস থিটা কখন জিরো পাবো? তাহলে আমার ফর্মুলাটা আসতেছে সেকেন্ড ফর্মুলা কি, যে কস থিটা ইজিক্যাল টু জিরো হলে আমরা বলতে পারি যে এই থিটার সাধারণ সমীকরণটা আজকে থেকে মুখস্থ, 2n প্লাস 1 ইন্টু পাই/2। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, এবার আসি আমরা নেক্সট।
এটা আলাদাভাবে বলার কিছু নাই, তোমরা সবাই জানো যে ট্যান এর মান আর সাইনের মান এটা কিন্তু অ্যাঙ্গেল 0 ডিগ্রিতে সেম। ঠিক আছে, যখন আমরা সাইনের কথা বলবো আর ট্যানের কথা বলবো, ক্যালকুলেটরে চাপলে দেখবা যে খুব অল্প কোণের জন্য সাইন এবং ট্যান সেম আচরণ করে। তারপরেও আমি যদি ত্রিভুজ থেকে কথা বলতে চাই অক্ষরেখার সাপেক্ষে, আমাদের এখানে এটা এক্স, এটা ওয়াই, এটা থিটা। সো ট্যান থিটা আমাদের কি হবে, লম্ব বাই ভূমি। সো এখানেও আমাদের ওয়াইটা 0, তার মানে কোথায় কোথায় ওয়াই 0 হয়, একমাত্র এক্স অক্ষ বরাবর ওয়াই 0 হয়, রাইট দিনিয়া? জি স্যার। তাহলে সেম সিচুয়েশন, ট্যানের যা সাইন, সরি সাইনের যা ছিল ট্যানেরও তাই হয়েছে। সো এটা ভাই আর এক্সপ্লেইন করতে চাচ্ছি না, এটা আমাদের হয়ে যাবে কি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 0 হলে আমরা মুখস্থ করে ফেলবো যে থিটা ইজ ইকুয়াল টু কি, এন পাই। সো আমরা তিনটা সূত্র শিখলাম, কি কি, যে ভাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে, এন পাই হবে, এটা একটা ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা ভাই কস থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2। থার্ড ফর্মুলা আমরা কি শিখলাম, যে tan থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটা ইজ ইকুয়াল টু n পাই, অর্থাৎ সাইন কস টেন। আর আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমরা sec cosec cot এগুলো শিখবো, এগুলো লাগবে না আমাদের এই চ্যাপ্টারের জন্য। ঠিক আছে, আমরা সবসময় এই তিনটা ত্রিকোণমিতিতে সবাইকে কনভার্ট করে ফেলতে পারবো, সো বাকিদের আমাদের প্রয়োজন নাই। আর তোমরা নিশ্চয়ই জানো ত্রিকোণমিতির মেইন রাশি বা অনুপাত কিন্তু সাইন কজ আর ট্যানই, এই তিনটা থেকেই বাকিদেরকে আনা যায়, এটা তো জানি সবাই, রাইট কিনা? আমি কি নেক্সটে যাব? জি ভাই, নেক্সটে যান। ওকে, থ্যাংক ইউ। এখন আসো, আজকে ভাইয়া ফর্মুলাগুলো নিয়ে কথা বলবো, সময় যেহেতু আজকে একটু কম পেয়েছি, আমি আসলে দুঃখিত। হ্যাঁ, এখানে ওই তোমাদেরকে একদিন দেখাবো হেঁটে হেঁটে। আমি এখনো মেন্টালি রিল্যাক্স হইনি তো, মানে যেখানেই যাও দোকানপাট আমাদের বাংলাদেশের মতো মানে রাস্তাঘাটে পড়ে নেয় আর কি, দোকানের একটা নির্দিষ্ট এরিয়া থাকে। তো আমি কিছু কিনতে চাইলে আমার প্রায় 22 মিনিট হেঁটে যেতে হয়, 22 মিনিট হেঁটে আসতে হয়। আচ্ছা, তো এখন আসো নেক্সট যে ব্যাপারটা, যে সব সময় তো আর আমাদের কোণটা 0 থাকে না, যে কোনো কোণ হইতে পারে। তো এই যে কোনো কোণের জন্য আমরা এখন কথা বলবো। হ্যাঁ, তো যে কোনো কোণ মানে কি, যে সরি যে কোনো কোণ তো হবেই, আমি কোণের কথা বলছি না, ভ্যালুর কথা বলতেছি। সব সময় তো 0 আসবে না, মাঝে মাঝে অন্য ভ্যালু আসতে পারে। ঠিক আছে, তো অন্য ভ্যালু কি আসতে পারে আমরা তো জানি না, যেহেতু সেটা একটা মান তাই তাকে আমরা ধ্রুবক বলতে পারি। তো সাইন থিটা ইজ ইকুয়াল টু ধরো কে, আমি একটা ধ্রুবক ধরে নিলাম যে কে এর মান যে কোনো কিছু হইতে পারে, জিরোটা তো আমি দেখাই দিলাম, জিরো ছাড়া যে কোনো কিছু। এখন সাইন থিটার ভ্যালু যদি 0 ছাড়া যে কোনো কিছু হয়, লাইক আমি এক্সাম্পল বলি, সাইন 30 ডিগ্রি মান আসে হাফ, ওই কে দ্বারা ওই হাফ কে রিপ্রেজেন্ট করতেছি। সাইন 45 ডিগ্রির জন্য আসে 1/√2, ওই কে দ্বারা 1/√2 কে রিপ্রেজেন্ট করতেছি। কথা কি বুঝতে পারছি? তো এখন ধর দিনিয়া, এই যে কে, এইটাকে ভাই ওই যে লাইক 30 ডিগ্রির যে কথাটা, তাহলে আমি আহ, ওই অ্যাঙ্গেলটাকে একটা আলফা নামে রূপান্তর করি। হ্যাঁ, কে এর মান যেটা, মানটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করব। আমি এক্সাম্পল বলি, লাইক আমাদের 1/√2 আসলো, তাহলে এটার সাইনে মানটা কি হবে, সাইন 45 ডিগ্রি, এইটা হচ্ছে এই সাইন আলফাকে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, এটা বোঝানোর জন্য লিখছি। এখন ভাই আমাদের যদি মনে করো আমি সাইন আলফাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কেমন হয়, সাইন থিটা মাইনাস সাইন আলফা ইজ ইকুয়াল টু 0। এখন আমরা সবাই এখানে ফার্স্ট পার্টে করে আসছি সাইন সি মাইনাস সাইন ডি। হ্যাঁ, সেটা সূত্রটা কি, যে ভাই টু কস, টু কস সি প্লাস ডি ডিভাইড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইড বাই 2 ইজ ইকাল টু 0। তো ভাইয়া 2 তো কখনো 0-র সমান হবে না, তাইলে 0 কারা হইতে পারে, 0 হইতে পারে লাইক এই যে সাইন থিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0, ও 0 হইতে পারে। এবার আবারও আজকে আমি তুর্যকেই প্রশ্ন করব, এক একদিন এক একজনকে করবো। তুর্য, কিছুক্ষণ আগেই শিখছো যে সাইন, এইটা তো একটা অ্যাঙ্গেল ভাইয়া,
তো সাইন যে কোনো অ্যাঙ্গেলের মান 0 মানে কি বলতো? ওই অ্যাঙ্গেলটা N pi. ইজ ইকুয়াল টু হবে এন পাই। আমরা একটু আগেই এন দেখি, পাই। ঠিক আছে, এন পাই হবে। তো আমি এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে থিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 2n পাই, বা থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস আলফা, এরকম একটা ভ্যালু আসছে। এটাতে আমি কিছু কাজ করব, এখন না, একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, কিছু কাজ করতে হবে এটাতে, আমি একটু পরে দেখাইলে তোমরা বুঝবে, এখন দেখাইলে বুঝবা না। আমাদের আরো একটা পার্ট আছে, সেটা কি? কস থিটা প্লাস আলফা ডিভাইড বাই 2 ইজ ইকাল টু 0, বা তোমরা তো একটু আগেই দেখছো কস থিটা ইজ ইকাল টু 0 হলে থিটা ইজ ইকাল টু কি? 2n। 2n+1 বাই পাই বাই 2। ভেরি গুড, 2n প্লাস 1 ইন্টু পাই ডিভাইড বাই 2। আমি 2 ওই পাশে গুণ করে দিই, 2 যদি ওই পাশে গুণ করি তাহলে, সরি, কি আসে, 2 টু কাটা চলে যাবে, তাহলে আমাদের থাকে 2n+1 ইন্টু পাই। ওকে, এরকম একটা লাইন আসে, বা থিটা ইজ ইকাল টু 2n+1 পাই মাইনাস আলফা। ওকে, তো এটাকে একটু সাজায় নিই। সাজাইতে চাইলে কিরকম হবে? 2n পাই প্লাস পাই মাইনাস আলফা। এখন এই যে সিচুয়েশনটা, এই জায়গাটাতে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? যদি ভেঙে বলতে চাই, যে আমরা এখানে এন এর মান কখন কোনটার জন্য কোন ভ্যালুটা পাবো এটা একজ্যাক্ট ক্লিয়ার না, ঠিক আছে? তো আমরা এই জন্য বুদ্ধি খাটাই, এখানে এন না ধরে ধরো এটাকে এম ধরে যাব। হুম, আমি একটু পরে তখন বুঝাবো, তখন ক্লিয়ারলি বুঝতে পারবো। ধরো এটাকে আমি এম ধরলাম। তো এটাকে যদি এম ধরে নিয়ে কাজ করি তাহলে কি হবে? এম পাই, তাহলে এটা হবে 2m পাই। বুঝছো সবাই? খেয়াল করো ভাই, ইচ্ছা করে এটাকে তখন এভাবে লিখে দিয়ে গেছি যে তোমরা এন দিয়ে শিখছো, তো এন দিয়ে এখন এটাকে এডিট করতেছি। তাহলে 2m পাই প্লাস আলফা, এরকম একটা লাইন আসলো, ঠিক আছে? এখন এটাকে আমি আর একটু কাজ করব। হ্যাঁ, একটা লাইন লিখবো, সেটা একটু পরে লিখতেছি। আবার কস থিটা তো আমরা এডিটটা করি, তাহলে কস থিটা যদি এডিট করি তাহলে এনটাকে আমরা কি বানায় ফেলবো? এম বানায় ফেলবো, এম বানায় ফেলবো, এম বানায় দিব। ওকে, আচ্ছা, মাইনাস আলফা আসলো, ঠিক আছে। এখন আচ্ছা, ধরো এটাকে না লিখি, এটাকে না ভাঙি আর কি, না ভেঙে এভাবেই রাখি। এখন এই যে 2m পাই প্লাস আলফা দেখতেছো তোমরা, 2m পাই, যে কোনো কিছুর পাশে 2 গুণ থাকা মানে সে কিন্তু জোড়। তাইলে আমি যদি এটাকে জোড় ভাবি, তাহলে স্বাভাবিকভাবে 2m+1 পাই এটা কি হয়ে যাচ্ছে? বিজোড় হয়ে যাচ্ছে না, বলো তো? হ্যাঁ। হুম, জি বিজোড়। ভাই। আচ্ছা, তো ভাইয়া এখানে এই দুইটি ইকুয়েশনকে আমরা আসলে সিমিলারিটিতে, মানে দুইটা মিলায় একটা লিখতে চাচ্ছি, তাই এখানে কিছু কাজ করব। সেই কাজটা কেমন? এই পায়ের আগে দেখতেছি প্লাস আছে, এই পায়ের আগে দেখতেছি মাইনাস আছে। তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে যে 2m পাই প্লাস, খেয়াল করো এটা, -1 টু দি পাওয়ার 2m, আর এখানে 2m+1 পাই প্লাস -1 টু দি পাওয়ার 2m+1, এটা আলফা, এখানেও আলফা। এভাবে একটু সাজায় লিখছি, একটু দেখো তোমরা। যখন আমার
সংখ্যাটা কোনো মাইনাসের পাওয়ার বিজোড় হয় তখন সে কি মাইনাসই থাকে না বলো তো? জি স্যার। আর যখন কোনো মাইনাসের পাওয়ার জোড় হয় সে কি প্লাসই থাকে না বলো তো? হুম। হ্যাঁ ভাই। বলা যায়। তাহলে এইবার ভাইয়া এই দুইটা জিনিসকে যদি মিলায় বলতে চাই, লাইক এটা 1 নং বললাম, এটা 2 নং বললাম, তাহলে যে ব্যাপারটা আসতেছে 1 ও 2 হতে আমি লিখতে পারি যে সাইন থিটা ইজিক্যাল টু যদি সাইন আলফা হয় তবে তবে আমরা খুব সুন্দর করে বলতে পারি থিটা ইজিক্যাল টু কি? হ্যাঁ, এই 2m পাই এটা একটা নাম্বার, 2m+1 এটাও একটা নাম্বার, একজন জোড় একজন বিজোড়, যেটাই হোক, জোড় হোক আর বিজোড় হোক আমি তাকে n দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমি এইটাকে জোড় নাম্বার হোক আর বিজোড় নাম্বার হোক n দ্বারা রিপ্রেজেন্ট করলাম, তাহলে n আর পাই দুইজনের ক্ষেত্রে লাস্টে পাই আছে, এই যে পাই আছে। তারপরে হচ্ছে প্লাস -1 টু দি পাওয়ার n, তারপর হচ্ছে আলফা। এখন n যদি জোড় হয় তাহলে 1 নংকে রিপ্রেজেন্ট করবে, n যদি বিজোড় হয় তাহলে 2 নংকে রিপ্রেজেন্ট করবে। সো আমরা এখন থেকে এইটাকে ফর্মুলা হিসেবে মাথায় নিব। তোমরা কি বুঝতে পারছো? জি ভাই, বুঝছি। জি গুড, স্যার। গুড। n জোড় হলে 1 নং, n ভাই বিজোড় আরেকবার হলে রিক্যাপ 2 নং। করেন। ভাই হ্যাঁ, আরেকবার অবশ্যই অবশ্যই ভাইয়া। কোন আরেকবার জায়গা দেখান। থেকে, কোন জায়গা থেকে বলো? এই যে ইকুয়েশনটা একদম ফার্স্ট থেকে। আচ্ছা, এই যে বক্স আকারে যেটা লিখছি তাই না, নাকি প্রমাণ সহ? না না, এই যে উপর থেকে। আচ্ছা ভাইয়া, আবার দেখো ভাইয়া, তো সাইন থেকে পাইছি এরকম একটা ইকুয়েশন, কস থেকে পাইছি এরকম একটা ইকুয়েশন। তো ভাইয়া একটু সাজায় এটাকে লিখছি, আমি দেখতেছি এখানে আলফার আগে প্লাস আর ভাইয়া দেখতেছি এখানে আলফার আগে মাইনাস। তো ভাইয়া কি করছি, ম্যাথমেটিক্যাল একটা কনসেপ্ট ব্যবহার করছি, সেটা হচ্ছে কি -1 এর হেল্প নিছি। তো -1 হোল টু দি পাওয়ার 2m লিখছি। তো 2m তো একটা জোড় সংখ্যা, তো কোনো নেগেটিভের পাওয়ার যদি জোড় হয় তাহলে তো সে প্লাসই থাকবে, তাহলে আমাদের এটাকে সে ভ্যালিড করতেছে। আবার এখানে আমি -1 এর পাওয়ার কি নিছি, 2 নং ইকুয়েশনে বিজোড় সংখ্যা নিছি। তো আমরা তো জানি কোনো নেগেটিভের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সে মাইনাস হবে, তাহলে এটাকে সে ভ্যালিড করতেছে, ঠিক আছে, এটাকে সে ভ্যালিড করতেছে। এখন আমি যদি এই দুইটা ইকুয়েশনকে একত্রে লিখতে চাই তাহলে এই যে ভাইয়া একটু লাল কালিতে দেখায় দিই, এই যে নাম্বারটা এটাকে, আর এই যে নাম্বারটা এটাকে একটা সাধারণ নাম্বারে প্রকাশ করছি, সেটা কি n দ্বারা প্রকাশ করছি, যেখানে n কি হইতে পারে, n এলিমেন্টস অফ জেড। জেড মানে সে ধনাত্মক সংখ্যা হইতে পারে, তোমার কি বলে এটাকে, মানে পূর্ণ সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, তোমরা তো এটা জানো, সে জোড় সংখ্যা হইতে পারে বিজোড় সংখ্যা হইতে পারে, ঠিক আছে। তাইলে আমি 2m আর 2m+1 এই দুইটাকে আমি n দ্বারা রিপ্রেজেন্ট করছি। আর এখানে যে পাই, এখানেরও পাই, এই যে পাইয়ের জায়গায় পাই রাখছি, আর বাকি সব সেম রাখছি, ঠিক আছে। তো এই যে nটা, এটা যখন জোড় হবে তখন সে 1 নং ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে, এই n যখন বিজোড় হবে তখন সে 2 নং ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে। এখন বুঝছো মাসুদ? হ্যাঁ, বুঝছি বুঝছি। ভাইয়া কি নেক্সটে যাবো? জি ভাই, হ্যাঁ, যান যান। নেক্সটে যান। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শিখলাম যে সাইন থিটা ইজ ইকুয়াল টু আলফা হলে কি হবে। এখন আসো, যদি সাইন থিটা ইজ ইকুয়াল টু আলফা না, সাইন আলফা না হয়ে কস থিটা ইজ ইকুয়াল টু, আমি এটাকে যেভাবে প্রমাণ করছি সেইভাবে তোমরা বইয়ে এটাকেও দেখতে পাবে, এবং ইনশাআল্লাহ এটা তোমরা বুঝবা, কারণ এটা ইজি, আমি কঠিনটা দেখায় দিছি অলরেডি। হ্যাঁ, কস আর ট্যান এরটা ইজি, তোমরা একটু দেখে নিবা। তো কস থিটা ইজ ইকুয়াল টু যদি কস আলফা হয় তাহলে থিটার ইকুয়েশনটা মানে সাধারণ সমীকরণটা কি হবে, একটা মিনিট, হ্যাঁ একটু। ওকে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে cos থিটা ইজ ইকুয়াল টু যদি cos আলফা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে n 2n পাই প্লাস মাইনাস আলফা। এটা হচ্ছে কজের ক্ষেত্রে ফর্মুলা, যে cos থিটার ইজ ইকুয়াল টু যদি কোনো ভ্যালু থাকে সেটাকে আমরা যদি cos আলফায় প্রকাশ করি, অর্থাৎ cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু অলওয়েজ হবে এই ফর্মুলাটা। তোমরা একটু এটার প্রমাণটা দেখে নিও, খুবই ইজি, দেখলেই বুঝতে পারবা। আর কারো যদি কঠিন লাগে বা বুঝতে সমস্যা হয় ভাইয়াকে অবশ্যই রিপ্রেজেন্ট করবা, মানে কি বলে, আমাকে অবশ্যই জানাবা আর কি। হ্যাঁ,
সেম লাইক আমাদের আরেকটা ফর্মুলা কি শিখতে হবে, ট্যান থিটা। তো ট্যান থিটারও ভ্যালু জিরো ছাড়া যে কোনো কিছু হইলে সেটাকে আমরা ট্যান আলফা বলবো। এখন ট্যান থিটা ইজ ইকুয়াল টু যদি ট্যান আলফা হয়, তাহলে আমাদের থিটা কি হবে, থিটা ইজ ইকুয়াল টু হবে এন পাই প্লাস আলফা। তো এই হচ্ছে আমাদের যেই মেইন ফর্মুলাগুলো বলো আর বেসিক ফর্মুলা যেটাই বলি আমরা, এগুলো দিয়ে আমরা অঙ্ক করতে হবে, ঠিক আছে। কিছু বিশেষ দ্রষ্টব্য আমি তোমাদেরকে দিব পরবর্তীতে। আজকে বিশেষ দ্রষ্টব্যের যে ফর্মুলাগুলো, লাইক সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 হলে কি হবে, কস থিটা ইজ ইকুয়াল টু 1 হলে কি হবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু -1, কস থিটা ইজ ইকুয়াল টু -1, এগুলো আমি পরে দিব। আমাদের মেইন ফর্মুলাগুলো আমাদের জানা হয়ে গেছে, হ্যাঁ। এগুলো দিয়ে আমরা অঙ্ক করব। এই বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমি খুব একটা অঙ্ক করাই না স্টুডেন্টদেরকে, প্রয়োজন হয় না তাই করাই না। এখন কথা হলো যে এই সমীকরণগুলো সাধারণ সমীকরণ, আমি আবারও রিপিট করতেছি, মানে কি, একই ভ্যালু বিভিন্ন কোণের জন্য আসবে। এখন এই বিভিন্ন কোণগুলোকে এক কথায় এন এর মাধ্যমে প্রকাশ করছি বিধায় এটাকে আমরা ত্রিকোণমিতিক সাধারণ সমীকরণ বলে থাকি, হ্যাঁ, ত্রিকোণমিতিক অনুপাতে সাধারণ সমীকরণ। এখন এগুলোকে ব্যবহার করে সমাধান করতে হবে, অর্থাৎ এই চ্যাপ্টারটা হচ্ছে সমাধানের চ্যাপ্টার এক কথায় বলতে গেলে। তো তোমাদেরকে চ্যাপ্টারটা বোঝানোর জন্য ভাইয়া ধরো দুইটা অঙ্ক করাবো আজকে। আমি একটু, বইটা ল্যাপটপে নেওয়া হয় নাই, আমার হাতে আছে বইটা, আমি একটু খুঁজে নিই। ধরো তোমাদের যে রূপন্তী, সেটার 1 নাম্বার ম্যাথটা, একদম 1 নাম্বার বেসিক ম্যাথটাই আমি যদি ধরি, জুম হয় না কেন, আচ্ছা। আমরা প্রয়োগ শিখবো এখন, হ্যাঁ। আমাদের 1 নাম্বার ম্যাথ, 1-এর-1। সবাই ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, এই চ্যাপ্টারের এজেন্ডাটা খুব ইজি, হ্যাঁ, খুবই ইজি। সো প্যারা খাওয়ার কিছু নেই। ফার্স্ট কথা, এটা কি শিখতেছি আমরা দিনিয়া? প্রয়োগ। ত্রিকোণমিতির যে থিটা, অর্থাৎ এই কোণের সমাধান শিখতেছি, হ্যাঁ। থিটার কি শিখতেছি? কোণের সমাধান। সমাধান। এক কথা, সহজ কথায় বললে আমি ত্রিকোণমিতিক অঙ্ক করতেছি এবং সমাধান শিখতেছি। 9-10-এ আমরা চ্যাপ্টার 9.2-তেও করছিলাম, এসএসসি তে, সমাধান করা। তো ত্রিকোণমিতির সমাধান করা মানে কি, তার যে কোণের ভ্যালু বের করা, এটাই তো বুঝি আমরা, রাইট কিনা দেখো। জি স্যার। এখন কোণের ভ্যালু তো আমি দুইটা ত্রিকোণমিতিক অবস্থান রেখে করতে পারবো না, আমাকে কি করতে হবে, যে কোনো একটাতে কনভার্ট করতে হয়, ঠিক আছে। এখন এখানে তো আছে সাইন, এখানে আছে সেক, দুইটাতে রেখে তার সমাধান হবে না, যে কোনো একটাতে যেতে হবে। তো আমরা সেককে কনভার্ট করে ফেলবো, এখানে সাইন এক্স থাক, সেক এক্স কে আমরা কি বলতে পারি? 1/cos x। ভেরি গুড, 1/cos এক্স। তো সাধারণত যে কোনো স্টুডেন্ট বুঝবে যে cos x কে এই পাশে গুণ করে ফেলতে হবে, তাহলে 4 sin x ইন্টু cos x, অঙ্কটা এই টাইপের আসবে, ইজ ইকুয়াল টু কি আসে, 1। বা 4 sin x cos x, এটাকে আমি একটু সহজ করে লিখলে 2 ইন্টু 2 sin x ইন্টু cos x, তোমাদের বোঝার জন্য একটু ভেঙে লিখলাম, ডিরেক্ট লিখলেও আশা করি বুঝতা। আচ্ছা, নেক্সট আমরা দেখতে, কেউ কি বলতে পারবো আমি কোন সূত্রটা লিখতে চাচ্ছি? Sin 2x. sin 2x এর sin 2x is equal to 1। এখন 2 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে তোমরা নিশ্চয়ই সবাই মোটামুটি বুঝে ফেলছো আমি অঙ্কটা কোন ত্রিকোণমিতিতে নিয়ে আসছি। sin 2x is equal to হাফ। পাপা ক্লাস নেই, ক্লাস নেই, ক্লাস নেই, গো গো আউটসাইড। আচ্ছা, তো হাফ সাইন কত ডিগ্রির মান বলো তো রেডিয়ানে? π/6। ভেরি গুড, সাইন 30 ডিগ্রি, দ্যাট ইজ সাইনের যেই π/6 তার মান হচ্ছে হাফ। এখন তুর্য, সূত্রটা আমি জানি মুখস্থ হয় নাই ভাইয়া, নো প্রবলেম। আমরা কি শিখছিলাম, আমি সাইডে লিখছি, আমরা শিখেছিলাম যে সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি সাইন আলফা হয়
তাহলে আমাদের থিটার যে ভ্যালুটা সেটা হবে কি মাসুদ? n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। এখানে আলফাটা হচ্ছে এই যে এই আলফাটা। তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ই লিখতে পারি যে 2x ইজ ইকাল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা বলতে আমাদের আছে কত? পাই/6। অতএব x ইজ ইকাল টু কি হবে? 2টা ওই পাশে চলে গেলে n পাই/2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই ডিভাইডেড বাই 6 এর সাথে 2 গুণ হলে আসবে পাই/3। সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। গুড গুড। এই হচ্ছে আমাদের চ্যাপ্টারের এজেন্ডা। আমরা এভাবে ত্রিকোণমিতিক রাশিগুলো দেয়া থাকবে, অনুপাতগুলো দেয়া থাকবে। আমরা আমাদের যেই 3টা ত্রিকোণমিতি অঙ্কের সুবিধা অনুযায়ী হয় সাইনে, না হয় কজে, না হয় ট্যানে কনভার্ট করে তাদের এই সাধারণ সমীকরণগুলো বের করতে হবে। কথা কি বুঝতে পারছি? ভাই ওটা পাই/3 লাগে না, পাই/12 হয় না? এটা না ভাগ গেছে এখানে। বাবু 2 ও ওই যে সরি, হ্যাঁ পাই/3 হ্যাঁ হ্যাঁ, লেখা থ্যাংক ইউ থ্যাংক ইউ 12 হয় থ্যাংক না? ইউ থ্যাংক ইউ। খেয়াল করিনি, আমি গুণ দিয়ে ফেলছি। থ্যাংক ইউ, এই তো মনোযোগ দিছো ক্লাসে, গুড বয়। আচ্ছা, এখন আসো এখানে আরেকটা জিনিস শিখবা। আজকে আমি তোমাদেরকে অঙ্ক কিভাবে করতে হবে কনসেপ্ট শিখেছি, নেক্সট ক্লাস থেকে সমাধান শিখাবো, মানে সলভ করে করে দিব। আমাদের অনেক সময় বলবে যে 100 মানে ডিগ্রি আকারও বলতে পারে, রেডিয়ান আকারও বলতে পারে। লাইক এভাবে বললো যে মাইনাস পাই থেকে শুরু করে এক্স এর মান হবে প্লাস পাই এর ভিতরে। তোমরা তো জানো এই অ্যাঙ্গেল অনেক কিছু হইতে পারে, কিন্তু একটা রেঞ্জ দিয়ে দিল যে না -180 থেকে +180 ভিতরে যে কয়টা অ্যান্সার আসবে সেই কয়টা আমাদেরকে বের করে দাও। কথাটা কি বুঝতে পারছো? জি হ্যালো, স্যার। আচ্ছা। মানে আমি আবারও বলতেছি, আমাদের তো অসংখ্য অ্যাঙ্গেলের জন্যই কিন্তু সাইনের মান হাফ আসতে পারে, বাট এখন ওই অসংখ্য অ্যাঙ্গেল চাই নাই, বলছে যে এই হাফ মাইনাস পাই থেকে প্লাস পাই এর ভিতরে যতগুলো অ্যাঙ্গেলের জন্য আসবে ওই অ্যাঙ্গেলগুলো আমাদেরকে বের করে দাও। এখন কি কোশ্চেন বুঝছি? জি স্যার। জি ভাই বুঝছি। এখন এটা আমরা কিভাবে করব চলো। তো এটা এভাবে আমি আমার স্টুডেন্টকে এভাবে বক্স করে করা শিখাই। তো বক্স করে যদি আমি করতে চাই, আমাদের সবকিছু ডিপেন্ড করবে এন এর উপর। সো আমি এখানে এন লিখলাম, আর এখানে আমাদের যে এক্স তার মানগুলো, সূত্রটা আমরা এভাবে লিখে নিব, n π/2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/12। তো ভাইয়ের হাতে ক্যালকুলেটর নাই, তোমরা একজন একটু ক্যালকুলেটর হাতে রাখো, আমি মুখে মুখে যেটা পারবো সেটা তো পারবোই। এখন আমরা না এন এর মান অলওয়েজ 0 দিয়ে স্টার্ট করবো। আমি আবারও রিপিট করতেছি, এন এর মান অলওয়েজ 0 দিয়ে স্টার্ট করবো। তাহলে ভাইয়া যদি এখন এখানে এই যে এক্স এর ভ্যালুতে এন এর মান 0 বসাই, তাহলে এই পুরোটা 0 হয়ে যাবে। এইখানে -1 টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা তো 1, তার মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার আসতেছে π/12। এটা কি আমাদের এই ব্যবধির ভিতরে আছে তুর্য? বলো তো। নাই তো। আছে বেটা, কি কস? আছে আছে। আচ্ছা। ও হ্যাঁ, আছে 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 আছে। এক্স এই যে পাইয়ের সমান না, তাহলে পাইয়ের সমান বা এর থেকে ছোট, হ্যাঁ তাহলে তো আছে। হ্যাঁ আছে আছে। তাহলে এটা অ্যাকসেপ্টেড, এটা অ্যাকসেপ্টেড। সেকেন্ড ওয়ান হচ্ছে +1 দিবা, 0-র পরে অলওয়েজ, এগুলো মুখস্থ, +1 দিবা। এখানে লেখা দেখা যায় না, ওই যে ওখানে লেখা দেখা যায়, স্ক্রিনে দেখো, আমি লিখে আর তুমি দেখো। দূরে দূরে পাপা ক্লাস নিচ্ছে, এখন সময় নেই হাতে। আচ্ছা, যদি 1 হয়, এন এর মান যদি 1 হয়, তাহলে এটা হচ্ছে π/2। আমি সাইডে তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাই, π/2। -1 এর পাওয়ার 1, এটা বিজোড় হয়ে গেছে, তাহলে এখানে এখন মাইনাস আসবে। আর এটা হচ্ছে π/12, তাহলে -π/12। আমি যদি লসাগু করি, তাহলে 12 এখানে আসে 6 পাই, এখানে আসে পাই, তার মানে আসতেছে 5π/12। এটাও কিন্তু আমাদের ব্যবধিতে আছে, তাই না দিনিয়া? জি স্যার। ওকে, জি স্যার। জি স্যার। আচ্ছা। 1 এর পরে সিরিয়ালি তোমাদের যদি প্রশ্নে -পাই থেকে শুরু না করে যদি বলতো 0 থেকে এক্স থেকে পাই এর মাঝে চাও, তাহলে তো নেগেটিভের দরকার ছিল না, কিন্তু আমাদের তো নেগেটিভ দিয়েও আমি দেখাইছি, রাইট?
তাই তোমরা মাইনাসটাও নিবা, অর্থাৎ +1 নিলে পাশাপাশি -1ও নিবে। তো এখন মনে করো যদি -1 নাও, তাহলে আমাদের এটা আসতেছে -π/2। আর এখানে ভাইয়া n এর মান -1 নেই আর +1 নেই, এটা তো একটা বিজোড় নাম্বার, রাইট? জি স্যার। তো এটা মাইনাসেই আসবে, সো -π/12। আমরা যদি লসাগু করি তাহলে 12 এখানে -6π, এখানে -π, তার মানে আমাদের আসতেছে 7π/12। আশা করি এটাও আমাদের রেঞ্জের মধ্যে আছে। ওকে, এরপরে আমরা সিরিয়ালি যাব কততে? 2 তে। তো ভ্যা যদি এখন 2 বসাই, 2 2 কাটা আসে পাই, এটা জোড় সংখ্যা হওয়ার কারণে -1 এর পাওয়ার জোড় হওয়ার কারণে এটা জোড় হয়ে যাবে। তাহলে 12π + π মানে 13টা পাই ডিভাইড বাই 12, তার মানে 13π/12 কি আমাদের রেঞ্জের মধ্যে আছে? না স্যার। নাই, তার মানে এটা বাদ। এখন তুমি কি এখানে অঙ্ক স্টপ করবা? না, তুমি একটু মাইনাসেরটাও চেক করো, যদি মাইনাসেরটা বাদ না যায়। সো আমরা -2 দিয়ে চেক করব। -12 এটা -π, যেহেতু -2 সে জোড় সংখ্যা, সো এটা প্লাসই থাকবে। তো -π এটা আসতেছে -11π/12। তার মানে এইটা আমাদের অ্যাকসেপ্টেড আছে, ঠিক আছে। এখন প্লাস দিয়ে তো বাদ হয়ে গেছে, কারণ প্লাস দিয়ে এখন আমি +3 দিলে তো মোটর সে রেঞ্জে থাকবে না, তাহলে এবার আর প্লাস দিয়ে চেক করার দরকার নেই, লাস্ট ওয়ান -3 দিয়ে চেক করবা, আর এটা 100% -3 একটা রেঞ্জের বাইরে চলে যাবে। তাহলে এখন তুর্য নির্দিষ্ট ব্যবধিতে যেটা দিছিলাম, তাহলে অঙ্কে নির্দিষ্ট ব্যবধিতে নির্ণয় মানটা কত হবে বলো তো ভাইয়া? এইগুলা π/12, তারপর হ্যাঁ, 5π/12 এগুলা। এইটা নির্দিষ্ট ব্যবধি মানে প্রশ্নে আমাকে যে ব্যবধিটা দিছে তার ভিতরে কারা কারা পড়ছে ভাইয়া? 1 নাম্বার π/12 পড়ছে, 2 নাম্বার 5/12 π/12, 5/12 আর -7π/12। হ্যাঁ, বাকি আর একটা আছে -11π/12। -11π/12 এই যে কথাটা বুঝো, তোমাদেরকে বলছে যে এই অঙ্কটা সমাধান করে -π থেকে +π এর আন্ডারে যারা আছে তাদেরকে বের করে দেখাও। তাহলে এই যে আমরা -π থেকে +π এর আন্ডারে এই ভ্যালুগুলো আছে এটা বের করে দেখাইছি। তো এটা কিন্তু সবসময় স্যাররা চাইবে এমন না। যদি শুধু সমাধান করতে বলে তাহলে আমাদের অঙ্কটা এখানেই শেষ, কিন্তু যদি ব্যবধি দিয়ে বলে যে এটা থেকে কি কি আসবে তাহলে এই পর্যন্ত আসতে হবে। তাহলে পুরো চ্যাপ্টারের অঙ্ক কিভাবে সমাধান করতে হবে বেসিক আইডিয়া কি হয়েছে না আজকে সবার? জি স্যার। ভেরি গুড। তো আমরা 7.2 এর জার্নিটা স্টার্ট করলাম। খুব বেশি ক্লাস লাগবে না, ফার্স্ট ক্লাসে আমি এইটুকুই করাই, অলওয়েজ স্টুডেন্টদেরকে সূত্রগুলো বুঝাই, অঙ্ক কিভাবে সলভ করতে হবে সেটা শেখাই, ব্যবধি থেকে কিভাবে মানটা বের করতে হবে সেটা শেখাই, এই কনসেপ্টগুলো ক্লিয়ার করি। আর সেকেন্ড ক্লাস থেকে আমাদের জার্নিটা স্টার্ট হয়। তো তোমরা আশা